হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা যেটা প্রথম চ্যাপ্টার পড়ছিলাম, চ্যাপ্টার নাম্বার 1.1 বল ও গতি, তারপর সেকেন্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি। অলরেডি ফার্স্ট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে নিউটনের যে তিনটে গতিসূত্র, সেই তিনটে গতিসূত্র আমরা ডিটেলস আলোচনা করেছি। বলের সংজ্ঞা, বলের পরিমাপ কিভাবে করা হয় সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি, বলের এককগুলো উল্লেখ করেছি। ওকে, আজকে ক্লাসে আমরা এই তোমাদের পেজ নাম্বার দেখো তিন পাতা, এখানে ঘর্ষণ যে জিনিসগুলো রয়েছে এখান থেকে আমাদের ক্লাস শুরু হবে এবং প্রত্যেকটা যে কনসেপ্ট যা যা বিষয় এখানে রয়েছে সবগুলো কিন্তু আমরা খুব সহজ করে বুঝে নেব। ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, দেখবে খুব সহজ মনে হবে। ওকে, দেখো ঘর্ষণ বল মানে আমরা দেখো এখানে আমাদের একটা চিত্র দেওয়া হয়েছে, 4 নম্বর পাতাতে একটা চিত্র দেওয়া হয়েছে যেখানে আমাদের কি রয়েছে বলতো, একটা টেবিল রয়েছে। যেমন আমি তোমাদের টেক্সট বুকের বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা টেবিল রয়েছে, একটা আমাদের টেবিল রয়েছে। ওকে, এই টেবিলের মধ্যে একটা আমাদের কাঠের ব্লক রয়েছে, কাঠের ব্লক আমাদের রেখেছে। কাঠের ব্লক রাখার পর কাঠের ব্লক ধর আমাদের রয়েছে, তারপরে এটাকে আমাদের কাঠের ব্লকটাকে কি করেছে, আংটার সাহায্যে, যেমন এই আংটার সাহায্যে নিয়ে এটাকে আমাদের একটা স্প্রিং জয়েন করে দিয়েছে। স্প্রিংটাকে জয়েন করে দিয়ে আমাকে এখানে এদিক দিয়ে টানছে। ওকে, টানলে দেখা গেল যে, আমি ধরো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলটা নাও হতে পারে, আমি অন্যভাবে তোমাদের বোঝাচ্ছি। ধরো যখন আমি এই স্প্রিংটা ধরে হাতে করে টানছি অথচ এটা সরছে না। ওকে, সরছে না। এবার ধরো এটাকে নড়ানোর জন্য আমার সাপোজ 9.8 নিউটন দরকার, 9.8 নিউটন বল প্রয়োগ করা দরকার। তুমি হয়তো 1 নিউটন, 2 নিউটন, 4 নিউটন, 5 নিউটন দিচ্ছ, তবুও কিন্তু সরছে না। যেহেতু তাকে সরবার জন্য আমার 9.8 নিউটন বল দরকার। যতক্ষণ না তুমি এত বল প্রয়োগ করছো ততক্ষণ কিন্তু এ ওই তলের মধ্যে ফিক্স রয়েছে বা স্থির অবস্থাতেই রয়েছে। ওকে, এবার যখনই তুমি এই 9.8 নিউটন বা তার বেশি বল প্রয়োগ করা শুরু করলে, বেগ মানে বলটাকে বাড়িয়ে, দেখা গেল এই কাঠের ব্লকটা কিন্তু তুমি যেদিকে টানছো সেদিকে সরতে শুরু করেছে। ওকে, এবং কি হয় এখানে, একটা বস্তুকে, ধরো এই একটা বস্তু, মানে এটা একটা হাতের তল, আমি যদি এই দিক দিয়ে মানে সরাই, এটাকে নিয়ে যাই, তাহলে দুটো তল, এই বস্তু এবং এই বস্তুর তল যেখানে টাচ হয়ে আছে, সেই সংস্পর্শ তলে একটা বল কাজ করে, তাই না? সেখানে একটা বল বা বাধা কাজ করে, যেটা কি না কি করে, আমি এতক্ষণ ধরে টানছিলাম অথচ সরছিল না, তার মানে এ বাধা দিচ্ছিল সরতে, মানে বাধা দিচ্ছিল। এদিকে টানছি কিন্তু ও উল্টো দিকে একটা বাধা প্রয়োগ করছিল, উল্টো দিকে। আমি এইদিকে বল দিয়ে তাকে টানছি, কিন্তু কাঠের ব্লকটা কি করছিল, এই পিছনের দিকে কিন্তু একটা বল প্রয়োগ করছিল। এবার যখনই আমি 9.8 থেকে বেশি বল প্রয়োগ করেছি তখন এটা সরে যাচ্ছে, তখনও কিন্তু পিছন দিকে বল প্রয়োগ করছে, কিন্তু পিছন দিকে যেটা বল প্রয়োগ করছে তার থেকে আমার টানা যে বলটা সেটা বেশি রয়েছে, তার জন্য এই কাঠের ব্লকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে যতক্ষণ এই দুটো তলের মাঝখানে কি হয়, একটা বল কাজ করে, সেটা কি করে, বাধা সৃষ্টি করে। যেদিকে বস্তুটা এগোচ্ছে বা যেদিকে আমি বল প্রয়োগ করছি বা যেদিকে টানছি তার উল্টো দিকে একটা বল কিন্তু কাজ করে, যেটা কি করে, বস্তুর গতির বিরুদ্ধে, গতি যেদিকে সৃষ্টি হচ্ছে, এই দিকে ডান দিকে সৃষ্টি হচ্ছে, তার উল্টো দিকে মানে ডান দিক থেকে বাম দিকে কি হবে, একটা বাধা সৃষ্টি হয় গতির বিরুদ্ধে। সেই বল, সেটা একটা এক ধরনের বল, সেই বলটাকে আমরা বলবো ঘর্ষণ বল। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো, সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশন বলা হয়, এক কথায় আমরা ফ্রিকশন বলতে পারি। এবং এটা দুটো তলের সংস্পর্শ তলে, দুটি তল যেখানে টাচ হয়ে থাকে, দুটি তলের কোথায় কাজ করে, সংস্পর্শ তলে। কেমন, সংস্পর্শ তলে কি করে, কাজ করে। এবং আর কি দেখলাম, এই ঘর্ষণ বল কিন্তু গতির বিপরীতে, বিপরীতে মানে বিপরীত দিকে বা গতির বিরুদ্ধে কাজ করে, গতির বিরুদ্ধে কাজ করে, কাজ করে। ওকে, তো এটা হচ্ছে ঘর্ষণ বল। আমাদের অনেক সময় পরীক্ষায় সংজ্ঞা আসে, যদি সংজ্ঞা আসে ঘর্ষণ বলের, তোমরা লিখতে পারো যে কোনো তলের উপর যখন কোনো বস্তু চলতে শুরু করে, যখন কোনো তলের উপর দিয়ে কোনো বস্তু চলতে শুরু করে বা চলার চেষ্টা করে, তখন দুটো তলের সংস্পর্শ তলে একটা বল তৈরি হয়, যা কি করে, ওই বস্তুটার গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে কিন্তু কাজ করে। এই যে বল বা প্রতিরোধী বল, এটাকে ঘর্ষণ বল বলে। ওকে, তাহলে যখন কোনো তলের উপর, ধর এটা একটা তল, মানে কাঠের যে টেবিল সেটা একটা তল, এবং যেখানে টাচ হয়ে আছে কাঠের টেবিল এবং এইখানে টাচ হয়ে আছে, তাহলে যখন একটা তল অন্য কোনো তল, মানে এই একটা তল, এই একটা তল, যখন একটা তল অন্য কোনো তলের উপর দিয়ে চলতে শুরু করে বা চলার চেষ্টা করে,
তখন দুটো তলের সংস্পর্শ তলে যেখানে টাচ হয়ে থাকে সেখানে একটা বল সৃষ্টি হয়, যা কি করে ওই বস্তুটির গতির বিপরীত দিকে কাজ করে বা গতির বিরুদ্ধে কাজ করে। এই বলটাকে আমরা বলবো ঘর্ষণ বল। যদি ধরো একটা মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে যদি একটা আমরা ফুটবল নিই, নিয়ে ফুটবলটাকে একটা ফুটবল নিয়ে আমি ফুটবলটাকে হয়তো কি করলাম, আমি এটা কিক করলাম, এদিকে হয়তো আমি কিক করলাম, মারলাম পা দিয়ে, বলটা গড়িয়ে গিয়ে 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 কিছুক্ষণ কিছুটা দূর গিয়ে হয়তো এখানে থেমে গেল। তাহলে বাধা দিল কে? মানে বলটা তো এইদিকে যাচ্ছিল, গতিশীল ছিল, এদিকে গতি কাজ করছে, বলের গতি, এদিকে আমি বল প্রয়োগ করেছি, তার জন্য এদিকে বল প্রয়োগ করে এদিকে আমি কি করলাম, কিক করলাম, তাহলে এদিকে আমি কি করলাম, বল প্রয়োগ করলাম, তাই না? তাহলে এদিকে আমি বল প্রয়োগ করলাম, নিয়ে গতিটা সৃষ্টি হলো, কিন্তু কিছুক্ষণ পর বলটা এদিকে থেমে গেল। তার কারণ কি হয়েছে, এখানে কি রয়েছে, ঘাস রয়েছে। এই ঘাসগুলো কি করছে, ঘাসগুলো কিন্তু বলটাকে বাধা দিচ্ছে। বলের সঙ্গে এখানে যেখানে টাচ হয়ে থাকবে, গড়বে, এটা মানে গড়তে থাকবে, তাই না? গড়তে গড়তে যাবে এবং গিয়ে এখানে গিয়ে থেমে গেল। তার কারণ কি, এই বলের তলের সঙ্গে ঘাসের কি হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, ঘষা লাগছে, এবং ঘষা লাগার ফলে কি হচ্ছে, ঘর্ষণ বল কি করে, গতির বিপরীত দিকে, তাহলে উল্টো দিকে এইদিকে কাজ করবে, উল্টো দিকে কাজ করছে, নিয়ে সেটা কি করছে, বেগটাকে কমাতে 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 একটা সময় আসলো যখন এটা থেমে গেল। তাহলে খেলার মাঠের মধ্যে ফুটবল কিক করলে সেই বলটা কিছুটা দূর যাওয়ার পর থেমে যায়। এখানে ঘাস এবং বলের মাঝখানে ঘর্ষণ বলের প্রভাবেই কিন্তু বলটা থেমে যায়। তাহলে এটা একটা ঘর্ষণ বলের এক্সাম্পল হবে। এবার আমাদের প্রশ্ন আছে যে ঘর্ষণ বলের আমাদের বৈশিষ্ট্য লেখো। ওকে, ঘর্ষণ বলের বৈশিষ্ট্য আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের ফার্স্ট টাইমে 30 নম্বরের প্রশ্নপত্র হয়। কেমন, কত নম্বর প্রশ্নপত্র হয়, 30 নম্বরের। এবং 30 নম্বরের প্রশ্নপত্রের মধ্যে আমাদের 3টে চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার বল ও চাপ রয়েছে, এবং আমাদের জীবদেহের গঠন রয়েছে, তাই না? জীবদেহের গঠন জীবন বিজ্ঞানের মধ্যে রয়েছে। আচ্ছা, আরো অনেক চ্যাপ্টার রয়েছে, বল ও চাপ রয়েছে, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, পদার্থের প্রকৃতি রয়েছে, পদার্থের গঠন রয়েছে, জীবদেহের গঠন রয়েছে। ওকে, বল ও চাপ এবং স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এই দুটো মিলে 10 নাম্বার, 5 করে। এরপর পদার্থের প্রকৃতি এবং পদার্থের গঠন মানে 2.1 এবং 2.2 দুটো মিলে 10 নম্বর, আর জীবদেহের গঠন জীবন বিজ্ঞান থেকে 10 নম্বর। ওকে, নিয়ে টোটাল আমাদের হচ্ছে তাহলে 5টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার থেকে আমাদের মোট 30 নম্বর প্রশ্নপত্র ফার্স্ট ইউনিট টেস্টে আসে। এবং এখানে আমাদের 1 নম্বরের প্রশ্ন আছে, এমসিকিউ আছে, কেমন, এমসিকিউ আছে, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আছে, শূন্যস্থান পূরণ, মানে অতি সংক্ষিপ্ত একটি বাক্য বা একটি শব্দের উত্তর দাও, সত্য মিথ্যা, নানা রকম প্রশ্ন দেয়। ওকে, আর 2 নম্বরের কিছু আমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেন হয় এবং 3 নম্বরে লার্জ আনসার টাইপ কোশ্চেন হয়। তাহলে 3 নম্বর থেকে বড় প্রশ্ন আমাদের পরিবেশ বিজ্ঞান থেকে আসবে না। এবং সেখানে আমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বর বা 3 নম্বর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ঘর্ষণ বলের বৈশিষ্ট্য লেখো। তখন তোমরা কিন্তু লিখবে যে ঘর্ষণ বল কি হয়। 1 নম্বর হচ্ছে তোমরা লিখতে পারো যে দুটি, যদি 2 নম্বর দেয় তাহলে দুটো পয়েন্ট লিখবে বা 3টে পয়েন্ট লিখতে পারো। দুটি তলের ঘর্ষণ বল সর্বদা দুটি তলের সংস্পর্শ তলে স্পর্শকীয় ভাবে কাজ করে বা সমান্তরাল ভাবে কাজ করে। দুটি তলের সমান্তরালে বা স্পর্শকীয় ভাবে কাজ করে। ওকে, এটা হচ্ছে ঘর্ষণ বলের প্রথম বৈশিষ্ট্য, এটা তোমরা কিন্তু লিখবে। আমাদের পেড গ্রুপে তোমরা যুক্ত হলে সমস্ত নোটপত্র কিন্তু পেয়ে যাবে। এরপরে ঘর্ষণ বল কি করে, ঘর্ষণ বল সবসময় দুটি তলের প্রকৃতি ও মসৃণতা, মানে তলটা মসৃণ না এবড়ো খেবড়ো তার উপর নির্ভর করে, মসৃণতার ওপর নির্ভর করে, কিন্তু ক্ষেত্রফলের উপর কোনোভাবে নির্ভর করে না। এটা কিন্তু মনে রাখবে, তলটা হয়তো ক্ষেত্রফল বেশি তাহলে ঘর্ষণ বল বেশি হবে, এটা কিন্তু নয়। শুধু তলটা যদি বেশি এবড়ো খেবড়ো হয়, যদি ঘাসটা যদি স্মুথ হতো তাহলে বেশি দূরে এগোতো, বলটা নিয়ে বেশি দূরে থামতো। কিন্তু যদি অমসৃণ হয় তাহলে মানে এবড়ো খেবড়ো যদি হয় তাহলে ঘর্ষণ বল বেশি, তাহলে কাছেই কিন্তু থেমে যাবে। যদি একটা বলকে তুমি একদম মার্বেল বসানো রয়েছে একদম স্মুথ মেঝেতে যদি কিক মারো তাহলে যতটা দূর যাবে, যদি রাস্তায় মারো সেখানে কম দূর যাবে, ঘাসের মধ্যে মারলে আরো কম যাবে। তার কারণ যেখানে ঘর্ষণ বল বেশি সেখানে বাধা বেশি, মানে কম দূরত্ব যাবে। ওকে, তাহলে এখানে তল দুটির মসৃণতার উপর বা প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু তল দুটির ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। কেমন, তল দুটির ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফল মানে তলটা কম না বেশি ক্ষেত্রফল, তারপর কিন্তু নির্ভর করে না। তল দুটির ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না, এটা কিন্তু
মনে রাখবে। ওকে, হয়তো সত্য মিথ্যা দিল যে ঘর্ষণ বল দুটি তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, সত্য না মিথ্যা, তখন কি হবে? দুটি তলের ক্ষেত্রফলের উপর তো নির্ভর করে না, তাহলে সেটা হবে মিথ্যা। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এবং দুটো তল, ধরো এটা একটা তল রয়েছে, এই একটা বস্তু রয়েছে একটা তল, আর এখানে আমি একটা বস্তুকে সরাচ্ছি, তাহলে দুটো তলের সঙ্গে লম্বভাবে মানে স্পর্শকীয় ভাবে কাজ করে, এবং এই লম্ব প্রতিক্রিয়া যত বেশি হবে ঘর্ষণ বলের মান কিন্তু তত বেশি হবে। ওকে, তাহলে দুটি তলের মধ্যে ক্রিয়াশীল, দুটি তলের মধ্যে ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া, কেমন? লম্ব প্রতিক্রিয়া মানে উপর নিচে যে কাজটা হচ্ছে লম্ব ক্রিয়া প্রতিক্রিয়া, যেটা সেই লম্ব প্রতিক্রিয়া যত বেশি হবে তত কিন্তু স্থির অবস্থার ঘর্ষণ বলের মান বেশি হবে, বা ঘর্ষণ বলের মান তত বেশি হবে। লম্ব প্রতিক্রিয়া যত বেশি হবে, যত বেশি হবে, এখানে বস্তুটা স্থির রয়েছে, স্থির অবস্থায়তেও কিন্তু মানে ঘর্ষণ বল কাজ করে। যখন একটা বই, একটা খাতা রয়েছে, তার উপর আমি একটা বই রাখলাম, তাহলে খাতা এবং বইয়ের মাঝখানে একটা ঘর্ষণ বল কাজ করছে, সেটা হচ্ছে কিন্তু মানে ঘর্ষণ বল। আবার যখন চলতে শুরু করবে সেটাও কিন্তু ঘর্ষণ বল, দুটোর মাঝখানে যেটা ঘর্ষণ হচ্ছে সেটাও কিন্তু ঘর্ষণ বল। যখন স্থির থাকছে তখন সেই মাঝে যে ঘর্ষণ বল কাজ করছে, তখন সেটাকে আমরা বলবো স্থির অবস্থার ঘর্ষণ বল। আর যখন চলতে শুরু করে তখন দুটো তলের মাঝখানে যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে বলবো আমরা গতিশীল অবস্থার ঘর্ষণ বল। ওকে, দুটো কিন্তু ঘর্ষণ বল হয়। তাহলে যদি স্থির থাকে, তাহলে দুটি তলের মধ্যে ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া যত বেশি হবে ঘর্ষণ বলের মান তত বেশি হবে, বা স্থির অবস্থার ঘর্ষণ বলের মান তত বেশি হবে। তাহলে ঘর্ষণ বলের মান কি হবে? তত বেশি হবে। ওকে, এই জিনিসটা কিন্তু তোমরা মনে রাখবে। এবার দেখো তোমাদের বইয়ের মধ্যে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেগুলো ওইখানে মান অনুযায়ী দিয়েছে, বিভিন্ন রকম ভাবে গল্পের আকারে পড়বে। একটা বস্তু স্থির অবস্থার ঘর্ষণ বলের মান যত হবে ততক্ষণ মানে ওই বলটা যতক্ষণ তুমি না দেবে ততক্ষণ কিন্তু স্থির অবস্থায় থাকবে। হয়তো একটা বস্তুর ঘর্ষণ বলের মান 3 ইন্টু 9.8 নিউটন, 3 ইন্টু 9.8 নিউটন। একটা বস্তুর স্থির অবস্থার ঘর্ষণ বলের মান 3 ইন্টু 9.8 নিউটন। ওকে, সেটা যতক্ষণ তুমি না দেবে বস্তুটা স্থির থাকবে। এর থেকে বেশি যখন দেবে তখন বস্তুটা চলতে শুরু করবে। ওকে, কেমন? স্থির অবস্থার ঘর্ষণ বলের একটা কিন্তু নির্দিষ্ট মান রয়েছে। এখানে আমাদের 7 নম্বর পাতা বের করো। 7 নম্বর পাতাতে এখানে লাল কালিতে দেখো লেখা হয়েছে ঘর্ষণ বল সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে কাজ করে। ওকে, সমান্তরালে বা স্পর্শকভাবে কাজ করে, এটা আমি লিখে দিয়েছি। আর বলেছে যে টানা বা ঠেলা, ধাক্কা ইত্যাদি প্রয়োগ সত্ত্বেও যখন কোনো বস্তু একটা তলের উপর স্থির থাকে তখন স্থির অবস্থার ঘর্ষণ বল বলে, সেটা আলোচনা করলাম। আর যখন চলতে থাকে তখন দুটো তলের মাঝখানে যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে বলবো আমরা গতিশীল অবস্থার ঘর্ষণ বল। ওকে, আর স্থির অবস্থার ঘর্ষণ বলের একটা নির্দিষ্ট মান রয়েছে, সর্বোচ্চ একটা মান আছে। এবং মানে ধরো আমি একটা বস্তুর ঘর্ষণ বলের মান হচ্ছে এটা, স্থির অবস্থার ঘর্ষণ বলের মান হচ্ছে 3 ইন্টু 9.8 নিউটন। আমি যখন মানে এটা কত হচ্ছে গুণ করে দেখো তো, 3 8 24, হাতে একটা 2, 3 9 27, 28 29 এত নিউটন। ওকে, তুমি যদি 1 নিউটন দাও তখন এই বস্তুটাকে 1 নিউটন বল দিয়ে টানছো, সে সরবে না। 1 নিউটন বল দিয়ে টানছো, সরবে না, কিন্তু তখন ঘর্ষণ বলের মান হবে 1 নিউটন। 10 নিউটন দেবে, ঘর্ষণ বলের মান হবে 10 নিউটন। 20 দেবে, 20 নিউটন। 25 দেবে, 25 ঘর্ষণ বলের মান হবে 25 নিউটন। 29.4 নিউটন বল দিয়ে টানবে, তখনও ঘর্ষণ বলের মান হবে 29.4 নিউটন। তুমি যদি এবার 30 দাও আর কিন্তু পারবে না, স্থির অবস্থার ঘর্ষণ বলের মান এটাই ফিক্সড, এটা ম্যাক্সিমাম, এর থেকে বেশি কিন্তু হতে পারে না। এটা হচ্ছে সর্বোচ্চ মান। কি মান? এটা সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম এটা মান। স্থির অবস্থার ঘর্ষণ বলের একটা সর্বোচ্চ মান আছে, এর থেকে বেশি হবে না। তুমি যদি এবার 50 নিউটন বল দাও, বস্তুটা চলতে শুরু করেছে, তবুও স্থির অবস্থার ঘর্ষণ বলের মান কত? 29.4 নিউটন, তার থেকে কিন্তু বাড়বে না। ওকে, তাহলে কম থেকে শুরু হবে এবং এতটা পর্যন্ত পৌঁছাবে। প্রত্যেকটা বস্তুর স্থির অবস্থার ঘর্ষণ বলের মান একটা সর্বোচ্চ মানে পৌঁছায়, তার থেকে কিন্তু আর বাড়ে না। ওকে, এরপরে আমাদের দেখো এখানে ছবি দিয়েছে তরলের ঘনত্ব এবং চাপ সংক্রান্ত বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জল এবং নুন গলা জল, যেটাতে নুন গলা আছে সেখানে কিন্তু স্প্রিংটা বেশি প্রসারিত হয়েছে। ওকে, নুন যদি গোলা থাকে জলের মধ্যে তার ঘনত্ব বেশি হয়। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে বা আমাদের মনে প্রশ্ন জাগছে যে ঘনত্ব কি? ঘনত্বটা আমরা আলোচনা করব। আশা করি এই জায়গাটা তোমরা নোট ডাউন করে নিয়েছো। ঘনত্ব আমরা আলোচনা করবো এবার। ওকে, এবং এই জিনিসগুলো ম্যাথমেটিক্যাল যে রিপ্রেজেন্টেশন সেই জিনিসগুলো দেখে নেবে। যাবতীয় যা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে সব ধরনের জিনিসগুলো আমরা আলোচনা করব। এরপর প্রশ্ন বিচিত্রা বেরোবে, সেগুলো সমাধান তোমরা পেয়ে যাবে। ওকে, এবং পরীক্ষার জন্য পুরো 100% প্রিপারেশন তোমরা আমাদের চ্যানেল থেকে পাবেই পাবে। ওকে, সম্পূর্ণ প্রিপারেশন, যাবতীয় যা প্রশ্ন আমাদের ক্লাসে আলোচনা হবে বা আমাদের পেড গ্রুপে যারা রয়েছে, যে নোটস পত্রগুলো আমরা প্রোভাইড করি এবং ক্লাস দিচ্ছি, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন অবশ্যই কমন পাবে। ঘনত্ব আমাদের কাকে বলে? ওকে,
ঘনত্ব মানে হচ্ছে দেখো, ঘনত্ব মানে ডেনসিটি, এটাকে আমরা বলি ভর বাই আয়তন। ভর এম দিয়ে ডিনোট করা হয় এবং আয়তন মানে হচ্ছে ভি। কোন বস্তুর একক আয়তনের মধ্যে যে ভর থাকে, কোন বস্তুর একক আয়তনের মধ্যে যে ভর থাকে তাকে ওই বস্তুর ঘনত্ব বলে। ওকে, জল নিয়েছিলাম 1 লিটার, প্লেন জল ছিল, তাহলে ওই 1 লিটার জলের যেটা ভর সেটা সেই জলের ঘনত্ব, সেটা যাই হলো, হয়তো 1 কেজি হতে পারে। ওকে, এবার যখন আমি নুন মেশাচ্ছি ওই জলের মধ্যে তখন সেই ভরটা বেড়ে যাচ্ছে, কিন্তু আয়তন একই, তাহলে একক আয়তনের মধ্যে ভরটা বেশি হলে ঘনত্ব বেশি হবে। ওকে, ঘনত্ব কার উপর নির্ভর করছে? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। ভরটা আছে উপর মানে লবে রয়েছে, আয়তনটা নিচে রয়েছে। তাহলে ঘনত্ব যদি ভর বাড়ে বস্তুর, একক আয়তনে ভর বাড়লে ঘনত্ব বাড়বে, একক আয়তনে ভর কমলে ঘনত্ব কমবে। আর আয়তন যদি বাড়ে, নিচে যদি বড় জিনিস দিয়ে ভাগ করি তাহলে ঘনত্ব কমবে, আয়তন বেশি হলে ঘনত্ব কমে। আর আয়তন যদি কমে, নিচে যদি ছোট জিনিস দিয়ে ভাগ করি, কোনো জিনিসকে ছোট দিয়ে ভাগ করলে মানটা বড় পাই, তাহলে ঘনত্ব বাড়বে। ওকে, তাহলে ভর বাড়লে ঘনত্ব বাড়ে, কিন্তু আয়তন বাড়লে ঘনত্ব কমে। একক আয়তনের ভরকে তোমরা লিখবে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ওকে, এবার একক আমাদের আছে, ঘনত্বের একক লেখো। 2 ধরনের একক লিখবো আমরা, সিজিএস একক এবং এসআই একক। সিজিএস এককে ঘনত্ব মানে উপরে ভরের একক আর নিচে আয়তনের একক। ভরের একক কি? সিজিএস এ গ্রাম, এবং নিচে রয়েছে আয়তন, তোমরা পার চিহ্ন দেব, গ্রাম পার। আয়তনের সিজিএস একক কি? ঘন সেমি, এটাকে ইংরেজিতে লেখা যায় গ্রাম পার সিসি, ঘন সেন্টিমিটার, গ্রাম পার সিসি। এটা হচ্ছে ঘনত্বের সিজিএস একক। এসআই একক কি হবে? ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, কিলোগ্রাম বা কেজি, এবং আয়তন একক হচ্ছে ঘন মিটার, কেজি পার মিটার কিউব লিখবো, কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে এই দুটো হচ্ছে ঘনত্বের একক। এবার আমাদের প্রশ্ন আছে যে পারদের ঘনত্ব, একটা প্রশ্ন তোমাদের করতে হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রশ্ন বিচিত্রাতে আমরা প্রায় প্রত্যেকটা বছর পাই, বিভিন্ন স্কুলে প্রশ্ন করা হয়। প্রশ্নটা হচ্ছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি বলতে কি বোঝো? ওকে, তাহলে এটা বলতে কি বোঝায়? 13.6 গ্রাম পার সিসি বলতে কি বোঝায়? পারদের ঘনত্ব। তাহলে পারদের ঘনত্ব মানে কি? ডেনসিটি মানে হচ্ছে ভর বাই আয়তন, এম বাই ভি, ভি মানে হচ্ছে এম বাই ভি। তাহলে ঘনত্ব 13.6 মানে উপরে কত আছে? 13.6 আছে, এত গ্রাম আছে, এবং নিচে কত আছে? 1 সিসি আছে, তবেই তো 13.6 কে 1 দিয়ে ভাগ করলে 13.6 হয়। নিয়ে এটা 13.6 হয়েছে, গ্রাম পার সিসি হয়েছে, 13.6 গ্রাম পার সিসি হয়েছে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা মানে এই জিনিসটা লিখতে পারবো যে পারদের ঘনত্ব 13.6 পার গ্রাম, 13.6 গ্রাম পার সিসি বলতে বোঝায় যে এক ঘন সেমি পারদের ভর কত হবে? এক ঘন সেমি পারদের ভর কত হচ্ছে? 1 গ্রাম। ওকে, 1 ঘন সেমি পারদের ভর 1 গ্রাম বলছি, সরি, উপরে কত হচ্ছে? 13.6, তাহলে 13.6 গ্রাম। ওকে, তাহলে এটা কিন্তু বোঝায়। যদি কোনো প্রশ্ন আসে, ধরো কোনো একটা বস্তুর ঘনত্ব তোমাকে বলে দিয়েছে, কোন একটা হয়তো একটা আমি বলে দিলাম, কোন একটা বস্তুর হয়তো ঘনত্ব দিয়েছে আমার হয়তো 10 কেজি পার মিটার কিউব। কোন বস্তুর ভর হচ্ছে 10 কেজি পার মিটার কিউব বলতে কি বোঝো? তোমরা লিখবে সেই কোন বস্তুর কোন বস্তুর ঘনত্ব 10 কেজি পার মিটার কিউব বলতে বোঝায় যে এটা কত? তাহলে উপরে 10 আছে আর নিচে 1 আছে, উপরে 10 কেজি আছে আর নিচে কত আছে? 1 মিটার কিউব আছে। তাহলে তোমরা লিখবে যে 1 ঘন মিটার ওই বস্তুর ভর হলো 10 কেজি। 1 ঘন মিটার কোন বস্তুর ভর হলো 10 কেজি। যেমন এখানে বললাম 1 ঘন সেমি পারদের ভর হচ্ছে 13.6 গ্রাম। তাহলে এখানে হচ্ছে 1 ঘন মিটার কোন বস্তুর ভর হলো 10 কেজি। তো এটা কিন্তু আমাদের উত্তরে লিখতে হবে। ওকে, এরপরে তোমরা ধরো একটা পাত্র নিয়েছো, পাত্রের মধ্যে কি নিয়েছো? জল নিয়েছো, এই জল নিয়েছো। ওকে, এবার জল নেওয়ার পর তুমি যদি এর মধ্যে সরষের তেল ঢেলে দাও, ওকে, সরষের তেল যদি ঢেলে দাও সেটা কি ডুবে যাবে? ডুববে না। দেখবে সরষের তেলটা কিন্তু উপরে এমনি করে ভাসবে। এটা কি হচ্ছে? সরষের তেল।
কেমন, এটা হচ্ছে সর্ষের তেল। এটা কিন্তু ভাসবে ওকে, এবং নিচে জল থাকবে। এই জিনিসটা কেন হয় বলতো? এই জিনিসটা কেন হয়, তার কারণ হচ্ছে দুটো বস্তু মধ্যে, মনে রাখবে, যেমন দেখবে যেমন কাঠটাও কিন্তু জলের উপরে ভাসে, ডুবে যায় না। ওকে, দুটো বস্তুর মধ্যে, এখানে দুটোই তরল, সর্ষের তেলও তরল, জলও তরল। দুটো বস্তুর মধ্যে যার ঘনত্ব কম সেটা উপরে থাকে। এখানে জল এবং সর্ষের তেলের মধ্যে, সর্ষের তেলের ঘনত্ব কি, এর ঘনত্ব কম, এর ঘনত্ব কি হবে, সর্ষের তেলের ঘনত্ব কম, তার জন্য সর্ষের তেল জলের উপরে ভাসে। এবং জলের ঘনত্ব বেশি, ওকে, এখানে জলের ঘনত্ব কি বেশি, তার জন্য জলটা নিচে থাকে। ওকে, যদি আমাদের প্রশ্ন আসে যে জলে সর্ষের তেল ঢাললে কি হবে, তো লিখবে সর্ষের তেল জলের মধ্যে মেশে না এবং সর্ষের তেলের ঘনত্ব জলের থেকে কম, সর্ষের তেলের ঘনত্ব জলের থেকে কম, তার জন্য সর্ষের তেল জলের চেয়ে হালকা হয়, তাই সর্ষের তেল জলের উপরে কিন্তু ভাসে। ওকে, সর্ষের তেল এই কারণে কিন্তু জলের উপরে ভাসে। এরপরে আমরা পেজ নাম্বার 9 দেখতে পাচ্ছি যে টেবিলের উপর একটা কাঠের ব্লক রয়েছে। এখানে কি হচ্ছে, কাঠের ব্লকটা কিন্তু টেবিলের উপর একটা বল প্রয়োগ করছে। ওকে, বল প্রয়োগ করছে এবং একক ক্ষেত্রফলের উপরে যে বলটা প্রয়োগ করছে, যে জায়গাটা জুড়ে রয়েছে, আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমার পায়ের পাতা যেখানে, সেই পায়ের পাতাতে আমার সম্পূর্ণ ভরটা পড়ছে ওই ক্ষেত্রফলের মধ্যে। ওকে, বা আমি যখন একটা টেবিলের মধ্যে বইকে রাখবো, তাহলে ওই বইয়ের ওই জায়গাটা, যে জায়গাটা ক্যাপচার করে নিল, সেখানেই বইটার ভরটা কাজ করছে, বলটা প্রয়োগ করছে। ওকে, তাহলে ওই একক ক্ষেত্রফলের মধ্যে কোনো বস্তু লম্বভাবে নিচের দিকে যে বল প্রয়োগ করে তাকে কি বলে বলতো? তাকে বলা হয় তার চাপ। ওকে, তাহলে এখন আমরা চাপ সম্পর্কে আলোচনা করবো, কেমন, চাপ কাকে বলে এবং চাপের যে এককগুলো আছে বা এখান থেকে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে চাপ কি, আমরা লিখবো চাপ মানে হচ্ছে, চাপের সংজ্ঞাতে তোমরা কি লিখবে, চাপের সংজ্ঞাতে আমি বলে দিলাম যে চাপ মানে লিখবে যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। তাহলে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। ওকে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে তার চাপ বলে। ওকে, তাহলে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এবং যদি একক বলে, একক যদি লিখতে বলে, তাহলে সিজিএস একক কি হবে, বলের সিজিএস একক হচ্ছে ডাইন, তাহলে ডাইন, আর বর্গ সেমি, ক্ষেত্রফলের সিজিএস একক হচ্ছে বর্গ সেন্টিমিটার, তাহলে বর্গ সেমি, তাহলে ডাইন পার বর্গ সেমি। আর যদি এসআই একক বলে, তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন, নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, বর্গ মিটার। ওকে, নিউটন পার বর্গ মিটার যেটা, সেটাকে কি বলা হয়, পাস্কাল বলা হয়। কেমন, এক নিউটন পার মিটার স্কয়ার, সেটাকে এক কি বলা হয়, পাস্কাল বলা হয়। ওকে, এটাকে শর্টে কি লেখে, 1 PA, পাস্কাল কিন্তু লেখা হয়। ওকে, এবার তরলের চাপ, মনে রাখবে তরলের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এখানে তোমাদের দেওয়া হয়েছে, তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে তোমাদের যে ছবিটা দেওয়া হয়েছে, এখানে একটা গামলা রয়েছে, গামলার মধ্যে জল রয়েছে, কেমন। এবার বলছে যদি টেবিলের ওপর ব্লক, আচ্ছা উপরের ছবিটা প্রথমে বলেছে, ব্যাখ্যা করেছে যে টেবিলের উপর ব্লক 98 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে এবং ক্ষেত্রফল হচ্ছে 0.25 বর্গমিটার। তাহলে বল, হ্যাঁ 98 নিউটন, হ্যাঁ, তাহলে একক চাপ কত হবে, চাপ মানে কত, এই যে এখানে যে জিনিসটা দিয়েছে, আমি সরাসরি চাপ মানে তো জানি বল বাই ক্ষেত্রফল, তাহলে এখানে বল কত, 98 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে 98 উপরে বসাতে হবে। এবং যে জায়গাতে এই টেবিলের পুরো জায়গাতে তো আর ব্লকটা নেই, এখানে আমাদের কোথায় রয়েছে, শুধু এই জায়গাতে হয়তো ব্লকটা আছে, তাই এইখানকার যে ক্ষেত্রফল সেটা বলছে কত, 0.25 বর্গমিটার। তাহলে এটাতে ভাগ করবো, 98 কে ভাগ করবো, এটাকে 100 দিয়ে গুণ করো, ওপরটাকেও 100 দিয়ে গুণ করো। ওকে, যদি গুণ করো তাহলে 98 0 0, আর এটা হয়ে যাবে 25 দিয়ে এটাকে ভাগ করবে, দেখবে 392 হবে। তাহলে 392 নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কালও লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি 392 পার বর্গমিটার, এটা হচ্ছে চাপের পরিমাণ। তাহলে ব্লকটা ওই টেবিলের উপর কত চাপ প্রয়োগ করছে, 392 নিউটন পার মিটার। নিচেও একটা দেওয়া হয়েছে, একই রকম ভাবে তোমরা কিন্তু বের করবে। ওকে, এরপরে আমাদের দেখো 10 নম্বর পাতাতে দেওয়া হয়েছে, একটা গামলার ছবি দিয়েছে, একটা বোতলের ছবি দিয়েছে। একই যদি জল রাখি, ধরো একটা গামলা রয়েছে, এই গামলার মধ্যে আমাদের 1 লিটার জল আছে, 1 লিটার জল রয়েছে।
এবং এখানে আমাদের বোতল রয়েছে, এই বোতলের মধ্যেও কিন্তু আমাদের 1 লিটার জল রয়েছে। এবার যদি আমরা একই উচ্চতায় ফুটো করি, দেখা যাবে জলটা এখানে পড়ছে, আমার এতটা কাছে পড়ছে। ওকে, এই কাছে পড়ছে, কিন্তু এই বোতলে যে আমাদের 1 লিটার জল ভরা আছে, 1 লিটার জলটা বোতলে ভরেছি, এই জলটা দেখা যাচ্ছে দূরে পড়ছে। ওকে, দূরে কিন্তু আমাদের জলটা এখানে পড়ছে, এই ডিস্টেন্সটা দূরে। তার মানে এখানে আমার দেখছি উচ্চতাটা কম, এখানে হাইটটা কম, আর এখানে যে উচ্চতাটা সেখানে বেশি। তাহলে উচ্চতা এখানে কম হওয়ার জন্য চাপটা কম বলে এই ফুটো দিয়ে জলটা কাছে পড়ছে। এখানে ওই 1 লিটারই জল, অথচ উচ্চতা বেশি, এই বিন্দু থেকে জলের উচ্চতা মাথাটা অনেকটাই বেশি, তার জন্য চাপটা বেশি, তার জন্য দূরে পড়ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে চাপ নির্ভর করে এক হচ্ছে উচ্চতার উপরে, কারণ উচ্চতা মানে এইচ এর উপর নির্ভর করে। 2 নম্বর আর কিসের উপর নির্ভর করে, যদি আমরা এক হচ্ছে উচ্চতা দেখলাম, এবং ঘনত্বের উপর কিন্তু নির্ভর করে। আমরা যখন দেখছিলাম ছবি, ঘনত্ব যদি বেশি হয় তবুও কিন্তু চাপ বেশি হয়। ওকে, 2 নম্বর আমাদের চাপ কিন্তু নির্ভর করে, এটা 1 নম্বর উচ্চতা, 2 নম্বর হচ্ছে ঘনত্ব। কোন বস্তুর ঘনত্ব যদি বেশি হয় তাহলে চাপটা বেশি হয়। ওকে, যদি আমরা 1 লিটারই দুটো বোতল নিয়েছি, একটাতে প্লেন জল আর একটা হচ্ছে নুন জল, নুন জল যদি থাকে তাহলে নুন জলের কিন্তু যেহেতু ঘনত্ব বেশি, সেখানে কিন্তু চাপটা বেশি হবে। ওকে, চাপ মানে হচ্ছে বলবায়ু ক্ষেত্রফল, সেখানে আমাদের নুন জল মানে ঘনত্ব বা ডেনসিটি যদি বেশি হয়, মনে রাখবে ঘনত্ব বেশি হলে সেখানে বলটাও কিন্তু বেশি হবে। ওকে, এই জন্য চাপটাও কিন্তু বেশি হয়। ওকে, এবং অভিকর্ষজ ত্বরণের উপরেও কিন্তু নির্ভর করে। অভিকর্ষজ ত্বরণ, এখানে ছবি দেওয়া আছে নুন জলে, যেটা দেখো এখানে নুন জল দেওয়া, গাঢ় মানে প্লেন জল, এখানে গাঢ় নুন জল 12 পাতায়, এবং দেখা যাচ্ছে যে চাপটা কিন্তু গাঢ় নুন জলের বেশি। ওকে, তাহলে ঘনত্ব বেশি হলে চাপ বেশি হয়। আর 3 নম্বর হচ্ছে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। 3 নম্বর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে, যেটা হচ্ছে জি। চাপ মানে প্রেসার, সেটা প্রেসার 3টে বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে এইচডিজি। পি সমান হচ্ছে এইচডিজি। পি মানে হচ্ছে চাপ, এইচ মানে হচ্ছে হাইট বা উচ্চতা, ডি মানে হচ্ছে ডেনসিটি মানে ঘনত্ব, এবং জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে প্রশ্ন যদি আসে যে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তরলের চাপ, তখন তোমরা লিখবে তরলের চাপ নির্ভর করে 3টি বিষয়ের উপর। এক হচ্ছে বিন্দুর গভীরতা বা উচ্চতা, 2 নম্বর হচ্ছে তরলের ঘনত্ব, এবং 3 নম্বর হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। ওকে, আমি আজকে এতটা পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব সহজ করে আমি মানে নেক্সট আর দুটো ক্লাস, মোস্ট প্রবলি আর দুটো ক্লাসের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবো চ্যাপ্টারটা। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।